অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বাজেট আলোচনায় সময় বরাদ্দে বৈষম্যের অভিযোগে বিরোধী দলের ওয়াকআউট। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি, আজকে ইন্টারিম গভর্নমেন্টের 18 মাসের সকল কিছুর জন্য আপনি দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দেন। করাপশন কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, কারা করেছে, সবকিছু ফাইন্ড আউট হোক। কারণ ভিত্তি হচ্ছে টিআইবি। গত কয়েকদিন আজকে একটা রিপোর্ট দিয়েছে, আপনারা পত্রিকায় শুনেছেন। সর্বোচ্চ দুর্নীতি হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের সময়ে। তুরাগ নদে উদ্ধার 2 মরদেহের রাজনৈতিক কোনো পরিচয় জানা নেই জেলা পুলিশের দাবি। ঘুরতে গিয়ে আর গোসলে নেমে মৃত্যু হয় সুমন আর রনির। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে। এই বিষয়ে সুষ্ঠু তদন্তে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জাতীয় সংসদে বাজেট নিয়ে আলোচনার পাশাপাশি উঠে আসে রাজনৈতিক নানা বিষয়। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, সরকার কাঙ্ক্ষিত সংস্কার না করলে এই বাজেট হবে প্রতারণার দলিল। অধিবেশনের শেষ পর্যায়ে সময় বরাদ্দে বৈষম্যের অভিযোগ এনে ওয়াকআউট করে বিরোধী দল। মাননীয় প্রতিমন্ত্রী রাজবাড়ী 1 আসন থেকে বাজেট আলোচনা শেষ দিনে শেষ অধিবেশন চুলচেরা বিশ্লেষণ করে সরকারি আর বিরোধী দল। এক পক্ষের মতে এবারের বাজেট জনমানুষের, অন্য পক্ষের মতে বাজেট হয়ে গেছে ঋণ নির্ভর উচ্চাভিলাষী। এখানে যখন ইসলামী ব্যাংকের প্রসঙ্গ ওঠে, আমার কাছে মনে হয় ওই পাশে বোর্ডের পরিচালনা পরিষদ গভর্নিং বোর্ডই বসে আছে। বাজেটের সমর্থনে দীর্ঘ বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিরোধীদের সমালোচনার জবাব দেওয়ার পাশাপাশি তুলে ধরেন সরকারের দুর্নীতি বিরোধী অবস্থানের কথা। বলেন, অন্তর্বর্তী সরকারের সময় দুর্নীতি অনিয়মের সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি, আজকে ইন্টারিম গভর্নমেন্টের 18 মাসের সকল কিছুর জন্য আপনি দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দেন। করাপশন কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, কারা করেছে, সবকিছু ফাইন্ড আউট হোক। কারণ ভিত্তি হচ্ছে টিআইবি। গত কয়েকদিন আজকে একটা রিপোর্ট দিয়েছে, আপনারা পত্রিকায় শুনেছেন। সর্বোচ্চ দুর্নীতি হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের সময়ে, সেই দুর্নীতির করে। এর আগে বাজেটে কড়া সমালোচনা করেন বিরোধী দলীয় এমপিরা। বলেন, সংস্কার না করলে আস্থা হারাবে সরকার। কথা উঠে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক নানা বিষয়েও। সাংবিধানিক সংস্কার কমিশন কোথায় গেল মাননীয় স্পিকার? তাহলে এগুলো কি জাতির সাথে প্রতারণা নয়? একইভাবে এই বাজেটকে যদি আমরা একটা প্রতারণার দলিল বলি, তাহলে মাননীয় স্পিকার আমরা কি খুব বেশি ভুল বলবো? যে বিষয়টা সংসদের মধ্যে ফয়সালা হওয়া উচিত, সেই বিষয়টা সংসদের বাইরে নিয়ে যাবেন না। দেশের জন্য, আপনার জন্য, কারোর জন্য ভালো হবে না। বাজেট আলোচনায় ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদ ভেঙে দেয়া এবং 8 দিন হাসপাতাল বন্ধের ইস্যুতেও কথা বলেন বিরোধী এমপিরা। জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, 6 নবজাতক মৃত্যুর ঘটনার বিরুদ্ধে পদক্ষেপ নেয় বিরোধী দলের প্রতিক্রিয়া কাম্য না। মাথা তো কাটতে বলিনি, মাত্র লাইসেন্স স্থগিত করেছি। আমরা দেখতেছি, সরকার দেখবে, কিন্তু এটা নিয়ে আপনারা দলীয়করণ। বঙ্গোপসাগরে জ্বালানি তৈল উত্তোলন করার জন্য, গ্যাস উত্তোলন করার জন্য আমরা অলরেডি ইন্টারন্যাশনাল বিডিং ডিক্লেয়ার করে দিয়েছি। ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনকে আরো বেশি ক্যাপাসিটি ডেভেলপ করতে হবে, সো দ্যাট আপনি এলডিসি গ্রাজুয়েশনের পরে আপনার দেশের মানুষকে স্বল্প মূল্যে ঔষধ দিতে পারেন। অধিবেশনের শেষ পর্যায়ে বক্তব্য দিতে গিয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতের 71-এর ভূমিকার সমালোচনা করেন। কারণ আপনাদের নিজেদের দিকে আপনাদের ফিরে তাকানো দরকার। এই জন্য তাকানো দরকার যে আমি বারবার যে কথাটা বলি, যে 71 সালের ভূমিকার জন্য আপনারা একবার তো ক্ষমা প্রার্থনা করলেন না। জাতির সামনে আপনাদের ক্ষমা প্রার্থনা করা উচিত ছিল। এরপর বিভিন্ন মন্ত্রণালয়ের বিবৃতি দিতে থাকেন মন্ত্রীরা। এ পর্যায়ে সময় বন্টন নিয়ে বৈষম্যের অভিযোগে অধিবেশন থেকে ওয়াকআউট করে বিরোধী দল। আপনাদের আসলে এই অবস্থায় আমরা তো বলেছি যে বিবৃতিটা দেয়া হোক, তারপরে অ্যাডজয়েন্ট করে দেন। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। তুরাগে উদ্ধার 2 মরদেহের রাজনৈতিক পরিচয় জানে না ঢাকা জেলা পুলিশ। এই বিষয়ে খোঁজও নেয়নি তারা। কারণ হিসেবে জানিয়েছে, পরিবার যেহেতু অপমৃত্যু মামলা করেছে, তাই সেটি মাথায় নিয়েই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ দাবি করেছে, পরিবার নির্ভয়ে মামলা করেছে।
এদিকে ডিএমপি দাবি করেছে তাদের আওতাভুক্ত এলাকার মধ্যে কোনো মরদেহ পাওয়া যায়নি। আশুলিয়ার তুরাগ নদ থেকে বৃহস্পতিবার রাতে কিশোর মোহাম্মদ সুমন মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় আশুলিয়া থানায় অপমৃত্যুর মামলা করেন সুমনের সৎ ভাই সালাউদ্দিন। মামলার এজাহারে বলা হয়েছে, গত বৃহস্পতিবার পিকনিক করতে বন্ধুদের সঙ্গে ট্রলারে করে তুরাগ নদে গিয়েছিল সুমন। ট্রলার থেকে নামার পর নদে পড়ে যায়, সাঁতার না জানায় তলিয়ে যায় পানিতে। আর 24 জুন সাভারের রয়্যাল সিটি খেয়াঘাটে গোসল করার জন্য ডুব দিয়ে আর ওঠেনি রনি। মামলার এজাহারে এরকমই লেখা হয়েছে বলে দাবি পুলিশের। আর এজাহারের এই বক্তব্যকেই মেনে নিয়েছে ঢাকা জেলা পুলিশ। বিকালে জেলা পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসপি জানান, পরিবার নির্ভয়ে এই এজাহার দিয়েছে। এটা হচ্ছে পরিবারের ভাষ্য, যেহেতু পরিবারই ভাষ্য দিচ্ছে, কোনো অভিযুক্ত এখানে নাই, সেখানে আপনারা জানেন অপমৃত্যু মামলায় যদি পরিবার বা এটা প্রুফ থাকে পরিবার থেকে করে, সেক্ষেত্রে আমরা আর ইনভেস্টিগেশনে যাই না। কিন্তু কোনো সাধারণ জনগণ বা কোনো ব্যক্তি আমাদের পুলিশের কাছে এসে এ ধরনের কোনো অভিযোগ করেনি যে এমন একটি ঘটনা ঘটেছে। এসপি জানান, ভিকটিমের কোনো রাজনৈতিক পরিচয় পুলিশ দেখে না। সুমন এবং রনিরও কোনো রাজনৈতিক পরিচয় জানে না পুলিশ। পরিবার যদি অভিযোগ দিত যে আমার সন্তানকে মেরে ফেলা হয়েছে, মার্ডার হয়েছে, অবশ্যই আমরা তদন্ত করতাম এবং সেই সংক্রান্তে অবশ্যই আইনগত ব্যবস্থা নিতাম। যদিও রোববার যমুনা টিভিকে সুমনের খালু জুয়েল বাবু জানিয়েছিলেন, 22 তারিখ সোমবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে গিয়েছিল সুমন। শুনলাম আওয়ামী লীগের মিছিলে গেছে, যাওয়ার পরে এদিকে একই ঘটনায় সংবাদ সম্মেলন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তারা জানায়, তাদের আওতাভুক্ত এলাকার মধ্যে কোনো মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেনি। ডিএমপির ঘটনা থেকে এরা মারা গিয়েছে। ডিএমপির পুলিশ বা বিভিন্নভাবে ডিএমপির লোকজন এই ধরনের, বাট এটা একেবারেই বানোয়াট গুজব। গুজব প্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানায় ডিএমপি। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আন্দোলনে রামপুরায় আমির হোসেনকে গুলি ও দুজনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 3 পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি 2 পুলিশ কর্মকর্তাকে যাবজ্জীবন ও 20 বছরের সাজা দেওয়া হয়েছে। এই রায়ে সন্তুষ্ট প্রসিকিউশন ও শহীদ পরিবার, তবে সন্তুষ্ট নয় আসামি পক্ষ। চিফ প্রসিকিউটর জানান, হাবিব সহ পলাতক 4 আসামিকে ধরতে সাজা পরোয়ানা পাঠানো হবে। যদি বিদেশে পলাতক হয় তবে সহযোগিতা চাওয়া হবে ইন্টারপোলের। 2024 সালে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে 19 জুলাই পুলিশের হাত থেকে নিজেকে বাঁচাতে রাজধানীর রামপুরার একটি ভবনের কার্নিশে ঝুলেছিলেন আমির হোসেন। যদিও ঝুলে থাকা অবস্থাতেই পরপর 2 দফায় আমিরকে গুলি করে পুলিশ। ওই দিন একই এলাকায় পুলিশের গুলিতে নিহত হন বৃদ্ধা মায়া ইসলাম ও নাদিম। এ ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল হয় ট্রাইব্যুনালে। তবে গ্রেফতার হয় শুধু এএসআই চঞ্চল চন্দ্র সরকার। এ মামলায় বিচার শুরু হলে গুলিবিদ্ধ আহত আমির হোসেন সহ 14 জনের জবানবন্দিতে উঠে আসে রামপুরা এলাকার হত্যাকাণ্ডের বর্ণনা। 4টি পরিবারকে তারা নৃশংসভাবে 2 জনকে হত্যা করলো, 2 জনকে তারা এই নির্মমভাবে তারা আহত করলো। এইটাই হচ্ছে গ্রেভিটি অফ অফেন্স। রামপুরার এই মামলার বিচার শেষে রোববার রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। রায়ে মামলার প্রধান আসামি ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ওসি মশিউরকে মৃত্যুদণ্ডের রায় দেন ট্রাইব্যুনাল। হাবিবুর রহমান and Mohammad Rashidul Islam be found guilty of the commission of crimes against humanity. এছাড়া আমির হোসেনকে গুলি করার দায়ে এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে 20 বছরের কারাদণ্ড ও তারিকুল ইসলাম ভুইয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এই মামলার মধ্যে আমরা ভিডিও বার্তা, যেটা ভিডিও ক্লিপ ছিল, সেটা আমরা আদালতে প্রদর্শন করেছি। ওয়্যারলেস মেসেজ যেটা হাবিবুর কমিশনারের ছিল, সেটা আমরা উপস্থাপন করেছি। এই মামলার মধ্যে আনুষঙ্গিক যে আহত এবং নিহত হওয়ার সপক্ষে যেসব এভিডেন্স ছিল, সেগুলো আমরা উপস্থাপন করেছি। এই রায়ে সন্তুষ্ট প্রসিকিউশন। শহীদদের পরিবার ন্যায় বিচার পেয়েছেন বলে মন্তব্য করেন চিফ প্রসিকিউটর। আমরা এই রায়ের কপি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা পাঠাবো এবং সেটা যদি তারা বিদেশের পলাতক থাকে, আমরা যদি এই তথ্য প্রমাণ পাই,
তাহলে তার পরিপ্রেক্ষিতে ইন্টারপোলের সাহায্য আমরা নিব এবং তাদেরকে যে কোনো মূল্যে গ্রেফতার করে আমাদের এই সাজা ভোগ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে আসামিদের আইনজীবীরা বলেন রায়ে সন্তুষ্ট নন তারা। রায় প্রকাশের পর করবেন আপিল। ভিডিওর ভিত্তিতে আফটার দ্য ট্রায়াল একটা এভাবে কনসিডারেশন নেওয়া হয়েছে উইচ ইউ বিলিভ, এবং সেজন্য আমরা অ্যাগ্রি অনারেবল ট্রাইব্যুনালের রায়ে। আমরা এই রায়ের বিরুদ্ধে অনারেবল সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনে যাব। এ নিয়ে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের 5টি মামলার বিচার শেষ হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আগামী মঙ্গলবার আরও একটি মামলার রায় ঘোষণা হবে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দক্ষিণ আফ্রিকা কানাডা ম্যাচ দিয়ে শুরু হলো ফিফা বিশ্বকাপের রাউন্ড অফ 32। এদিকে জাপানের বিপক্ষে নকআউট পর্বের ম্যাচ খেলতে হিউস্টনে পৌঁছেছে ব্রাজিল। গ্রুপ পর্বের ধীর লয় পেছনে ফেলে বিশ্বকাপের আসল মঞ্চে এবার খোলস সেরে বেরোতে মরিয়া সেলেসাওরা। তবে সামনে এবার এশিয়ার দুরন্ত পরাশক্তি ব্লু সামুরাই। ভিনির গতি আর নেইমারের জাদুকরী রেকর্ডের বিপরীতে জাপানের দুর্ভেদ্য রক্ষণ। হিউস্টনের এই মহাকাব্যে শেষ হাসি হাসবে কে? উত্তর জানা যাবে সোমবার রাত 11টায় দুই দলের ম্যাচে। মিয়ামি থেকে ডানা মেলা জানিয়ে হিউস্টনে নামলো ভিনি নেইমাররা। রাউন্ড অফ 32-র জার্নি শুরু হারলেই বাদ। বিশ্বকাপের আসল মজা যে এখানেই। তপ্ত মরু রোদে যেন মিশে গেছে রিও ডিও জেনিরোর চেনা সমুদ্র সৈকত। 34 ডিগ্রির প্রখর উত্তাপও দমাতে পারেনি শত শত হৃদয়ের সাম্বা প্রেম। ড্রামের চেনা ছন্দ আর হলুদ সবুজ পতাকার ঢেউয়ে টেক্সাসের ডাউনটাউন যেন আজ এক টুকরো লাতিন আমেরিকা। টিমবাস আসতেই অপেক্ষার অবসান। বাদ ভাঙা উল্লাসে কেঁপে ওঠে চারপাশ। ভক্তদের ভালোবাসা বৃথা যেতে দেননি নেইমার ভিনিসিয়াসরা। অটোগ্রাফ আর সেলফির আবদারে মেতেছেন স্মিত হাসিতে। প্রবাসী সমর্থকদের চোখে একটাই স্বপ্ন, গ্রুপ পর্বের সেই ধীর লয় কাটিয়ে নকআউটের মঞ্চে এবার খোলস ছেড়ে বেরোবে চিরচেনা সেলেসাওরা। শেষ ম্যাচের স্কটল্যান্ডের বিপক্ষের একাদশটা নামতে পারে জাপানের বিপক্ষে। শুধু পার্থক্য লেফট ব্যাক পজিশনে ডগলাস সান্তোসের জায়গায় অ্যালেক্সান্দ্রো সুযোগ পেতে পারেন। নেইমার থাকছেন না প্রথম একাদশে। তবে এবার সম্মুখে শান্তিময় সাগর নয়, ব্রাজিলের সামনে দাঁড়িয়ে এশিয়ার এক দুরন্ত পরাশক্তি। কাতার বিশ্বকাপে জার্মানি ও স্পেনকে স্তব্ধ করে দেওয়া ব্লু সামুরাইরা এবারও বুনছে এক নীল রূপকথা। রিয়াল সোসিয়েদাদের তাকেফুসা কুবো হাঁটুতে চোটের কারণে এই ম্যাচে সংশয়ে আছেন। তবে ফরোয়ার্ড দাইজেন মায়েদা আক্রমণ ভাগে জাপানের অন্যতম ভরসা। টানা 10 ম্যাচ অপরাজিত থাকা জাপানিদের রক্ষণ যেন এক দুর্ভেদ্য দুর্গ, যার প্রথমার্ধ আজও ভাঙতে পারেনি কোনো প্রতিপক্ষ। তবে সেই দুর্গের চাবিকাঠি তো জমা আছে নেইমারের জাদুকরি পায়ে, যিনি জাপানের বিপক্ষে 5 ম্যাচেই করেছেন রেকর্ড 9 গোল। হিউস্টনের এই মহাকাব্যের শেষ হাসিকার তা সময়ই বলে দেবে। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস। চাঁদাবাজি ও টেন্ডারবাজির পেছনে একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা জড়িত এমন অভিযোগ করে বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন রাজধানীর ভাটারায় জামায়াত ইসলামীর উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় কথা বলেন তিনি। সেলিম উদ্দিন বলেন, বেকারত্বের হতাশা থেকে তরুণ যুবকরা প্রতিনিয়ত মাদকে আসক্ত হচ্ছে। মাদক নিয়ন্ত্রণে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। এখনই রাষ্ট্রকে এটাকে 1 নম্বর এজেন্ডা হিসাবে অগ্রাধিকার তালিকার মধ্যে রেখে মাদক মুক্ত বাংলাদেশ করার জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে। এটার প্রধান কাজ হলো সরকারের সীমান্তকে সিলগালা করতে হবে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা টাকা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 30 জন। রোববার রাত 8:45 থেকে 11:30 পর্যন্ত কালীকচ্ছ বাজার এলাকায় এই সংঘর্ষ চলে। স্থানীয়রা জানায়, সূর্যকান্তি গ্রামের মোশাররফের পক্ষ এবং ধরন্তী গ্রামের খাদিম মিয়া লোকজনের মধ্যে মাছ ধরার পাটি কেনার
টাকা নিয়ে বিরোধ চলছিল। এছাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেও তাদের মধ্যে বিরোধ রয়েছে। এরই জেরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। 3 ঘণ্টাব্যাপী চলে সংঘর্ষ। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত 30 জন আহত হয়। গুরুতর আহত খাদিম মিয়া নামে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষে জড়ালো 2 ইউনিয়নের অন্তত 15টি গ্রামের মানুষ। এতে পুলিশ সহ আহত হয়েছেন অর্ধশতাধিক। রোববার সকাল 8টার দিকে ভাঙ্গা উপজেলার পুকুরিয়া বাস স্ট্যান্ড এলাকায় সংঘর্ষে জড়ায় তারা। এতে বন্ধ হয়ে যায় ঢাকা ফরিদপুর বরিশাল মহাসড়কের যান চলাচল। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পুলিশ জানায় পুকুরিয়া বাস স্ট্যান্ডের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে মানিকদাহ ইউনিয়নের সুলতান মাতুব্বরের সমর্থক ও হামিরদি ইউনিয়নের সিরু মোল্লার সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শিল ছোড়ে, তবে থামানো যায়নি সংঘর্ষ। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় 5 ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। প্রায় 2 বছর পর আবারও বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করেছে ভারত। রোববার থেকে আনুষ্ঠানিকভাবে ভিসার আবেদন গ্রহণ শুরু হয়েছে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনায় ভারতীয় ভিসা কেন্দ্রে আবেদন করা যাচ্ছে। সকাল থেকে যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা কেন্দ্রে আবেদন গ্রহণ শুরু হয়। মেডিকেল, ব্যবসা সহ ভিসা কার্যক্রম পুরোপুরি চালু হবে। দীর্ঘদিন শুধু মেডিকেল ও জরুরি ভিসা চালু থাকলেও ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর মধ্য দিয়ে দুদেশের জনগণের পারস্পরিক যোগাযোগ, পর্যটন ও ব্যবসা বাণিজ্য আরও গতি পাবে প্রত্যাশা আবেদনকারীদের। টুরিস্ট ভিসায় যেতে পারতাম, মেডিকেল ভিসায় যেতে পারতাম, আদার্স কোনো সমস্যা হতো না। এখন যে ওরা যে সমস্যাটা সৃষ্টি হয়েছে সেটা যাতে কেটে যায়। আপনি একটা সাধারণ ফাইল আপনি এখানে দেখেন, সকাল থেকে ঘুরে কেউ না কারো এই এজেন্সি না, এই এজেন্সি, এজেন্সি না এজেন্সি, সরাসরিভাবে কেউ জমা দিতে পারতেছে না। অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়াটা সবচেয়ে বেশি ঝামেলার। মানে দেখা যায় কয়েকদিন চেষ্টা করার পরেও হয় না, কমপক্ষে 2 সপ্তাহ, মানে আমি 1 সপ্তাহের বেশি চেষ্টা করে তারপরে পেয়েছি। প্রত্যাশা রাখি যে ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে, সবার জন্য ইজি হবে, আমরাও ইজিলি গিয়ে হয়তো আবার সে আগের মতো একটা আনন্দ উপভোগ করতে পারবো। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সীমান্তবর্তী সেনারবাদী গ্রামে অভিযান চালিয়ে শীর্ষ মাদক চোরাকারবারি ইদন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে পুলিশের অভিযানে ধরা পড়ে ইদন। এই সময় তল্লাশি চালিয়ে দেশীয় বিভিন্ন অস্ত্র ও 12টি সিসি ক্যামেরা জব্দ করা হয়। পুলিশ জানায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল ইদন ও তার ভাই কালু। বাড়ির প্রধান ফটক সহ আশপাশে একাধিক সিসি ক্যামেরা লাগিয়ে মনিটর করত আইন শৃঙ্খলা বাহিনীকে। অভিযানের সময় সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করে ইদন। তার বিরুদ্ধে মাদক সহ একাধিক মামলা রয়েছে আখাউড়া থানায়। সম্প্রতি ওই বাড়িতে অভিযান চালিয়ে তার ভাই কালুকেও গ্রেপ্তার করেছে পুলিশ। যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও পাল্টাপাল্টি হামলা চালিয়েছে ওয়াশিংটন, তেহরান। দ্বিতীয় দিনের মতো ইরানের ভূখণ্ডে বোমা বর্ষণ করেছে যুক্তরাষ্ট্র। সিরিক, বন্দরি, লেনগে এবং কেশম আইল্যান্ডে হয়েছে হামলা। আবারও টার্গেট ড্রোন ও মিসাইল সংরক্ষণাগার এবং রাডার সাইট। মোট 10টি লক্ষ্যে হামলার কথা জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড, সেন্টকম। দাবি, হরমুজ প্রণালীতে আরও একটি বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে এই সামরিক অভিযান। পাল্টা জবাব দিয়েছে তেহরানও। কুয়েতে যুক্তরাষ্ট্রের আলী আল সালেম বিমান ঘাঁটি এবং বাহরাইনের সালমান বন্দরে মার্কিন নৌবাহিনীর 5ম বহর লক্ষ্য করে হামলা চালিয়েছে আইআরজিসি। এই অবস্থায় ইরানের অস্তিত্ব ধ্বংসের হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই ছিল যমুনা নিউজে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।